বহু বছর থেকেই আমরা দেখে আসছি কুষ্টি বিচার, অর্থাৎ জাতক জাতিকা যারা রয়েছে তাদের কুষ্টি কীরকম, সেটাতে কতটা মিল রয়েছে বা কতটা অমিল রয়েছে সেই দেখেই বহু পুরনো বছর থেকে, অর্থাৎ অনেক দিন থেকেই আমরা এই বিষয়টি দেখি। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা এই দুটি বিষয়কে খুব মিলিয়ে তারপরেই বৈবাহিক জীবন, তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের বৈবাহিক জীবন শুরু করার জন্য কিন্তু তারা নির্দেশ দিলেন। কিন্তু এখন যারা জ্যোতিষবিদ্যা এই সমস্ত কিছু যারা বিশ্বাস করেন তারা তো এখনও এই জিনিসটি মেনেই আসছেন, এবং যারা বিশ্বাস করেন না একটা সময় দেখা গিয়েছে অনেককেই যে তারাও ঘুরে ফিরে এসবে বিশ্বাস করতে বাধ্য হয়েছে, কারণ এমন অনেক কিছুই ঘটেছে। তবে আজকেও কিন্তু সেরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা দেখে এসেছি যে জাতক জাতিকা বিয়ের আগে তাদের পরিবারের অনেকেই কুষ্টি বিচার করে, অর্থাৎ অষ্টকূট, এই সমস্ত অষ্টকূট মিলন কতটা হয় না হয় সেসব দেখেই কিন্তু বৈবাহিক জীবনে তাদেরকে এগিয়ে দিয়েছে। তবে একটা সময় যেটা আমরা দেখতাম যে সেসব কিছুর পর দেখলো যে হ্যাঁ একদম রাজ্যটক, তাদের বিবাহিক অর্থাৎ তারা বৈবাহিক জীবনে প্রবেশ করলো, সুন্দরভাবে তাদের জীবন কাটলো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই অষ্টকূট মিলনের পরেও ডিভোর্সের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তাহলে এখনের কি সমস্যা, অর্থাৎ এখন কেন এটা বেশি হচ্ছে? আজকের পডকাস্ট আমরা সেই নিয়েই আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছে জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ কৌশিক টিকাস্য। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। একদমই। আর আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা একটা সময় দেখতাম যে এই যে কুষ্টি বিচার বা অষ্টকূট মিলন, এই সমস্ত কিছু বিচার করার পর যখন বাড়ি থেকে বিয়ে দেওয়া হতো তখন এত সমস্যা হতো না, অর্থাৎ এই ডিভোর্সের সংখ্যা তেমন দেখাই যেত না। তাহলে এখনকার দিনে দাঁড়িয়ে কেন সেটা বেড়ে চলেছে? কি এমন তফাৎ তখনকার আর এখনকার মধ্যে? প্রশ্নটা কঠিন, সময়টা কম, স্বল্প সময় বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে অষ্টকূট মিলন মানে 8টা গুণের মিলন। জ্যোতিষশাস্ত্র মতে আগেও একজন পুরুষ এবং একজন নারীরই বিবাহ হতো, আজও তাই হয় সাধারণভাবে। তখনও অষ্টকূট মিলন হতো, বৈবাহিক জীবন সুস্থ দাম্পত্য চলতো, মানে আমরা চলতে দেখতাম। আধুনিক যুগে সেটা চলে না, যার ফলে প্রশ্নটা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, তাই আমরা আলোচনা করছি। তা আধুনিক যুগের পুরুষরা এবং নারীরা কি পুরুষ নারীর ওপরে কি অন্য কিছু হয়েছে? তা তো হয়নি। আমরা কেউ একই মানুষই আছি, একই পুরুষ একই নারীই আছি। হ্যাঁ, যেটা হয়েছে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমাদের মনস্তত্ত্বের কিছু পরিবর্তন হয়েছে। বলা ভালো, মনস্তত্ত্বে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমাদের মা ঠাকুমা বা দিদিমা বা তার আগের প্রজন্ম সেই মনস্তত্ত্বের জিনিসগুলোকে আছে, কিন্তু সেইগুলোকে নার্চার করতে পারেনি, বেরোয়নি তাদের। আধুনিক যুগে আমাদের বা ইভেন তোমাদের জীবনেও এমন পরিবেশ পরিস্থিতি আছে যে আমাদের সেই মনস্তত্ত্বের জিনিসগুলো কিন্তু বেশ ডানাপালা মেলে পাখির মতো বৃহঙ্গের মতো ওড়ার ফলত যেটা হচ্ছে যে আধুনিক যুগ সাপেক্ষে আমাদের চাহিদা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা এবং চিন্তন অন্য রকমভাবে দেখা যাচ্ছে। এটা কি আগের যুগে ছিল না? আগের যুগেও ছিল। তখন অষ্টকূট মিলন করে বিয়ে হতো, সেই বিয়ে টিকতো, আজকে টিকছে না। কেন? যদি আমরা শুধু ম্যাডাম অষ্টকূট বিচার করি, যেখানে বলা হয়েছে যে 8টা পয়েন্টের ওপর মূলত ম্যাচিংটা হয়, সেটা ম্যাক্সিমামটা মানসিক, অবশ্যই তার সঙ্গে কিছু শারীরিক পার্ট। এবার এখানে এমন কিছু পয়েন্ট আছে, সব পয়েন্ট 8টা পয়েন্টই একে অপরের মিলবে হাজব্যান্ড ওয়াইফের, এটা খুব রেয়ার। সেটা কেবলমাত্র একই রাশি একই নক্ষত্র যদি হয় তাহলে সেটা হয়, মানে 36 পয়েন্ট উভয়ই পেয়ে গেল। তার মানে ওটা রাজ্যটকেরও ওপরে কিছু, মহারাজ রাজ্যটক বোধ হয়, এরকম আমরা বলতে পারি। কিন্তু আধুনিক যুগে দেখা যায় 36 পয়েন্ট পাওয়ার পরও মানুষের জীবনে ডাইভোর্স নেমে আসে। তার কারণ আমরা যদি অষ্টকূটটাকে একটু ছোট্ট করে অ্যানালিসিস করি, এখানে 8টা গুণ আছে, সেখানে বর্ণ আছে, বর্ষ আছে, রাশিকূটের মিলন আছে, নাক্ষত্রিক মিলন আছে, মানে দুজনের নক্ষত্র কতটা দুজনের মিত্র বা মিত্র নয়, সেখানে গণের মিলন আছে, সেখানে ভকুটের মিলন আছে, সেখানে নারীকূটের মিলন আছে। এরকমভাবে 8টা পয়েন্টের ম্যাচিং আছে। অদ্ভুত একটা ব্যাপার আমরা যদি দেখি, যখন আমরা বর্ণের মিলনে যাচ্ছি
কারুর বিপ্রবর্ণ, মানে ধরে নাও তুমি, আমরা বর্ণ মানে কি জানি, সে আমরা চতুরাশ্রম পড়েছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, জানো এটা নিশ্চয়ই, একদম সেই বর্ণাশ্রম। এখানে এক একটা রাশি অনুযায়ী এক একটা বর্ণের আন্ডারে হয়, 12টা রাশি ভাগ করে 4টে বর্ণে আছে। আমরা যদি একটা উদাহরণস্বরূপই কিছু আমরা ধরি, আমরা যদি ধরে নিই এরকম যে মকর রাশি, সেটা কিন্তু শূদ্রবর্ণ। আবার মকর রাশির অধীনস্থ আমরা যদি শ্রবণা নক্ষত্রকে ধরি, তাহলে তার গণ কিন্তু দেবগণ। এবার যদি আমরা এই দুটোকে একটুখানি টেকনিক্যালি বিচার করি, শূদ্র বর্ণ, শাস্ত্র কি বলছে যে শূদ্র বর্ণের যদি জাতিকা হয়, তার থেকে উচ্চ বর্ণের জাতক হতে হবে, তাহলে সেটা ম্যাচ করবে, ঠিক। আবার যখন গণে বলছে, তখন বলছে যে দেবগণের সাথে দেবগণ বা দেবগণের সাথে নরগণ চলতে পারে, দেবগণের সাথে রাক্ষসগণ খুব ভালো চলে না, আর উল্টো দিকে রাক্ষসের সাথে নর তো একদমই চলে না। এটা হচ্ছে মূল ব্যাপার। এবার দেবগণ আর রাক্ষস গণটা কি? যেহেতু শ্রবণা নক্ষত্র নিলাম মকর রাশি, তার দেবগণ, দেবগণের প্রবণতাটা কি? দেবতা সম, মানে জ্ঞানী, বিদ্যা, প্রজ্ঞাবান, কৃষ্টিশীল, সৃষ্টিশীল, মানসিকতা ভালো, আমরা যদি ওয়ান লাইনার ধরি, গুড জেস্টার, গুড মন মানসিকতা। কিন্তু মকর রাশিটা শূদ্রবর্ণ। সাধারণভাবে শূদ্রদের কি ক্যারেক্টারিস্টিক্স? তারা সাধারণত অগোছালো, নোংরা এবং যে কোনো কিছু কাজ করতে পারে। তাহলে দেখো, একদিকে শ্রবণা নক্ষত্রের গণ দেব, যার মধ্যে একটা সৃষ্টিশীলতা, কৃষ্টিশীলতা, ভালো মানসিকতা আছে, কিন্তু সেই শ্রবণা নক্ষত্র যেহেতু মকর রাশির আন্ডারে, তার কিন্তু বর্ণটা হয়ে যাচ্ছে শূদ্র। তাহলে এখানে একটা কনফ্লিক্ট আসছে না? এবার এইটাকে যদি আমরা কর্কট রাশির সঙ্গে ম্যাচ করাই, কর্কট রাশি ধরে নিলাম কোনো জাতক কর্কট রাশির, কর্কট রাশিটা বিপ্রবর্ণ, মানে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, আর মকর রাশিটা আমরা কি বললাম? শূদ্রবর্ণ। অতএব যাবে। মকর রাশি ধরে নিলাম জাতিকা, কর্কট রাশি ধরে নিলাম জাতক, তাহলে যাবে। কিন্তু কর্কট রাশির যদি অশ্লেষা নক্ষত্র হয়, সেই জাতকের অশ্লেষা নক্ষত্রের গণ হচ্ছে রাক্ষস, এদিকে শ্রবণা নক্ষত্রের গণ হচ্ছে দেব, তাহলে দেবতার ক্যারেক্টার আর রাক্ষসের ক্যারেক্টার কি এক? এক নয়। অদ্ভুত ব্যাপার দেখো, কর্কট রাশির মানসিকতা বলছে বিপ্রবর্ণ, মানে গুড মানসিকতা, কিন্তু তার অভ্যন্তরস্থ অশ্লেষা নক্ষত্রকে যখন আমরা ক্লারিফাই করছি, সেখানে তার গণ হচ্ছে রাক্ষস, মানে অ্যাগ্রেসিভ। তাহলে সেম মানসিকতা কি রইল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের? বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? এবার যখন এটাই তো অষ্টকূটে যাচ্ছে, সুতরাং বর্ণে ম্যাচিং এলো, কিন্তু গণে প্রায় ম্যাচিং এলো না। এবার এই মতো করে টোটাল 8টা পয়েন্টে দেখা গেল পয়েন্ট আসছে 25। তার মানে কোনোটাই বলছে মন মানসিকতা দারুণ ম্যাচ করবে হাজব্যান্ড ওয়াইফের, আবার গুণ লেভেলে গিয়ে, গণ লেভেলে গিয়ে বলছে এখানে মন মানসিকতা, কারণ একজন দেবগণ একজন রাক্ষসগণ, মন মানসিকতা ম্যাচ করবে না। তাহলে আমরা কোনটাকে ধরবো? বুঝতে পারছো কন্ট্রাডিকশনটা কোথায়? এবার অ্যাভারেজ, এটাকে কি করা হয়, যার ফলে বলা হয় 36 পয়েন্টে 18 পয়েন্ট পেলে পাস মার্ক, মানে 50% পয়েন্ট পেতে হবে। এবার পাস মার্ক দিয়ে তোমার আমার ঠাকুমা, দিদিমা বা তার পূর্ববর্তী আমলে সংসার জীবন চলে যেত, যেখানে একটা একান্নবর্তী পরিবার ছিল। আজকে আমাদের সামাজিক চাপ, মানসিক চাপ, অর্থনৈতিক চাপ, নিজেদের সর্বদা প্রতিযোগিতার মধ্যে পড়ে থেকে টেনশন, অ্যাংজাইটি, পাশে সাপোর্ট দেওয়ার মানুষ নেই। যার ফলত ওই যে অষ্টকূটের কোনো পয়েন্ট বলছে মানসিকতা দুজনের দারুণ ম্যাচ করবে, কোনো পয়েন্টে মিসম্যাচের জন্য বলছে একদম ম্যাচ করবে না। হাজব্যান্ড একরকম ভাববে তো ওয়াইফ তাকে সাপোর্ট দেবে না, তার কারণ তার ভাবনার একরকম। এবার সেখানে 18 পয়েন্ট ম্যাচিং হলো, 20, 22, 25 পয়েন্ট ম্যাচিং হলো, তাহলে তো পাস। কিন্তু ওটা যখন বৈবাহিক দাম্পত্যে যাচ্ছে, ওখানে ক্ল্যাশ তৈরি হয়ে যাচ্ছে, কারণ যুগটা আধুনিক। যার ফলে শুধু অষ্টকূট মিলনে করে যারা রাজ্যটক বলে বিবাহাদি মালা বদল করছে, সেই মালাটার স্থায়িত্ব চিরকালীন হচ্ছে না।
আশা করি আজকের এপিসোড দেখে খানিকটা এই বিষয়টি দর্শকদের অনেকটাই স্পষ্ট হলো। তবে এবারে মনে নিশ্চয়ই এটা তো আসছে যে তাহলে ওই ডিভোর্স নামক ব্যাধিকে আমরা দূরে রাখবো কি করে। অবশ্যই এই নিয়ে আলোচনা করবো, তবে আজকে নয়, পরবর্তী এপিসোডে। ধন্যবাদ দাদা।